পিছনে চলে যায়। জি জি বক্তব্য রাখবেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান রাজপথের আপসহীন নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফারুক হাসান। ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সজনীয় অনুরোধ। বসেই বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র যুব এবং শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকের এই গাইবান্ধা জেলা কার্যালয়ে ভাই আপনার সাইড টক করিয়েন না কেউ। এই প্রথমবার আমার গাইবান্ধা শহরে আসা। গাইবান্ধায় অনেকবার আসা হয়েছে, গোবিন্দগঞ্জ, পোড়াতবাড়ি, বাট গাইবান্ধা শহরে আসা হয় নাই। আজকেই প্রথম, যেহেতু নতুন দায়িত্ব পেয়েছি, আমি মনে করি এই দায়িত্ব কোনো পদ কিংবা চেয়ার নয়, আমার কাছে এই দায়িত্বটা বড় আমানত। দল যে আমানত আমাকে দিয়েছেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই আমানত যথাযথভাবে পালন করার, দায়িত্ব পালন করার। সেই জায়গা থেকে আগামীকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরবেন বিকেল 5:30-6টার মধ্যে ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের কাছেও দোয়া প্রত্যাশা করি আমরা, তিনি যাতে খুব দ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, যে সংগ্রাম, এই সংগ্রামে আবারও নেতৃত্বে আসেন, নেতৃত্বের হাত ধরেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম আমরা শুরু করেছি, এটা যাতে আমরা চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যেতে পারি। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা গণ অধিকার পরিষদ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের পক্ষে এবং নির্বাচন চাই। তবে আমরা কোনো যেন তেন রকিব কিংবা হুদা কমিশন মার্কা কোনো নির্বাচন চাই না। একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের নির্বাচনী এনভায়রনমেন্ট দরকার, সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসনে ৭০ থেকে ৮০% সদস্য আওয়ামী লীগ তথা ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী। 2018 সালের একতরফা নির্বাচন, 2024 সালের বিনা ভোটে নির্বাচনে যে সকল আমলারা দায়িত্ব পালন করছিলেন, সেই আমলারা এখনো বহাল তবিয়তে চেয়ারে বসা রয়েছে। 2018 সালের যে আমলা ইউনোর দায়িত্বে ছিলেন, 2025 সালে আজকে সেই আমলা ডিসির চেয়ারে বসা। তো এরকম আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী আমলাদের চেয়ারে রেখে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিতে পারবে, এটা অন্তত গণ অধিকার পরিষদ আমরা বিশ্বাস করি না। আমরা তাই সরকারকে জানিয়েছি যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে শর্তগুলো রয়েছে, যে প্রি কন্ডিশনগুলো রয়েছে, এগুলো আপনাদের নিশ্চিত করতে হবে। আজকে দেখেন, সরকার প্রধান বারবার বলছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। তারপরেও দেশের জনগণ আশ্বস্ত হতে পারছে না, রাজনৈতিক দলগুলো কনফিডেন্স পাচ্ছে না যে আসলে এই নির্বাচন হবে কিনা। তার জন্য বারবার দেখবেন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সব রাজনৈতিক দল মানে একটা সন্দেহ, সংশয়ের মধ্যে রয়েছে। তবে এখানে আমরা স্পষ্ট করে বলছি, আমরা নির্বাচন ডিলে করা, বিলম্বিত করা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই চাই। একই সাথে নির্বাচন নিশ্চিত করার জন্য, অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যে যে কাজগুলো করা দরকার আমরা ইতিমধ্যে সরকারকে জানিয়েছি, সেই কাজগুলো এই সময়ের মধ্যেই সরকারকে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে পিআর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা স্পষ্ট করে জানিয়েছি সরকারকে, দেশের মানুষকে, পিআর নিয়ে গণ অধিকার পরিষদের যে অবস্থান, সেটি হচ্ছে আমরা আংশিক পিআরের পক্ষে। আমরা উচ্চকক্ষে পিআর চাই। এই মুহূর্তে সামগ্রিক রাজনৈতিক বাস্তবতায় আমরা মনে করি নিম্নকক্ষে পিআর বাস্তবায়ন করাটা এই মুহূর্তে অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করে আমরা দেখতে চাই, যদি সেটা সফলভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে পরবর্তী নির্বাচনগুলোতে উভয় পক্ষে আমরা পিআর নিশ্চিত করতে পারব। একই সাথে ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে। আমরা দীর্ঘ 1.5 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিক বৈঠক করেছি এবং বৈঠকের চূড়ান্ত পর্যায়ে এখন এটির আইনি ভিত্তি নিয়ে আলোচনা চলছে। এই আইনি ভিত্তি কি হবে, কোন প্রক্রিয়া হবে, এটি নিয়ে বিশেষ করে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান বিরাজ করছে।
আমরা চেষ্টা করছি বিএনপি জামাতকে এই ইস্যুতে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা স্পষ্ট করে বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এই জুলাই সনদ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বিএনপির বক্তব্য তারা পরবর্তী সংসদ নির্ধারণ করে বা পরবর্তী সংসদ গঠন হওয়ার পরে পরের 2 বছর এটা বাস্তবায়ন করতে চায়। জামাত আগে চায়। আমরা বলেছি আমরা নির্বাচনের পূর্বে, সেটা 1 সেকেন্ড 1 ঘন্টা 1 দিন আগে হোক, নির্বাচনের পূর্বে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন চাই। এটা গণ অধিকার পরিষদের সুস্পষ্ট অবস্থা এবং এই জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী জাতীয় নির্বাচন চাই। একই সাথে আওয়ামী দোসর যারা বিগত 15 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে যে সকল শক্তিগুলো কাজ করেছে আমরা তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা চাই। আওয়ামী লীগকে যেভাবে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমে যেভাবে ইন্টারিম ইনজাংশন দেওয়া হয়েছে, ঠিক একই সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পিছনে যারা সবচাইতে বড় ভূমিকা রেখেছে, জাতীয় পার্টি 14 দল, এদের কার্যক্রমে অবশ্যই আওয়ামী লীগের মতো ইনজাংশন দিতে হবে। এটি আমাদের দলীয় অবস্থান। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে রাজনীতির মাঠে আপনারা অনেক জোট, মহাজোট ইত্যাদি নিয়ে আলোচনা দেখতে পাচ্ছেন। আমরা স্পষ্ট করে এর আগেও জানিয়েছি যে গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই। আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তার ওই ধারাবাহিকতায় আমরা প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছি এবং দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা যাচাই বাছাই চলছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপের আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। এভাবে পর্যায়ক্রমে 300 আসনের প্রার্থী আমরা ঘোষণা করব এবং রাজনৈতিক অবস্থা বিবেচনায়, রাজনৈতিক পরিবেশ বিবেচনায় যদি জোট করতে হয় সেটা নির্বাচনের তফসিল ঘোষণা করে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত আমাদের আলোচনা, আমরা তফসিলের আগ পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রার্থী ঘোষণা হচ্ছে। গাইবান্ধায়ও আমরা ইতিমধ্যে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করেছি। বাকি যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে দ্বিতীয় ধাপে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা হয়ে যাবে। তো প্রত্যেকটি আসনেই আমরা পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করব। আমাদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন, কার্যক্রম চালাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন। মানুষ যেহেতু পরিবর্তনের আশায় অপেক্ষা করছে, দীর্ঘ 54 বছরে দেশের মানুষ দেখেছে যে মানুষ আসলে পরিবর্তনের আশায় যাদেরকে বারবার নির্বাচিত করেছে তারা আসলে জনগণের সাথে প্রতারণা করেছে। এই জন্য পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, পুরাতন যে কনভেনশনাল পলিটিক্স, এই পুরাতন বন্দোবস্ত ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটি নতুন বন্দোবস্ত হাজির করতে চাই। সেই নতুন বন্দোবস্তের আলোকেই গণ অধিকার পরিষদের রাজনীতি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতিটা কিরকম। আমি স্পষ্ট করে বলছি, বিগত 54 বছর বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রাজত্ব কায়েম করেছিল তাদের রাজনীতি ছিল সেই পরিবারতান্ত্রিক কিংবা বংশ পরম্পরার সিলসিলার এক রাজনীতি। এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এমপির ছেলের বাইরে আর এমপি হওয়ার কেউ স্বপ্ন দেখতে পারবে না, মন্ত্রীর ছেলের বাইরে আর কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। এটাই ছিল বিগত সময়ের বড় দুটি রাজনৈতিক দলের গতানুগতিক রাজনীতি। তো আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে আমরা বলেছি যে আগামীতে তারাই পার্লামেন্টে যাবে, তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, দেশপ্রেম আছে, সততা আছে। তার বাবা কৃষক নাকি শ্রমিক নাকি দিনমজুর, ডাজেন্ট ম্যাটার। তার মধ্যে যোগ্যতা, সততা, দক্ষতা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। আমরা এটার উপরে জোর দিচ্ছি, এটার উপরে ফোকাস দিচ্ছি। সেই আলোকে আমাদের কার্যক্রম এখন পর্যন্ত চলছে এবং সারা দেশব্যাপী ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম ভালোভাবেই বিস্তৃতি লাভ করেছে। আরও একটি ইস্যু, এটি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, করবেন, সেই উত্তরটিও আপনাদের মাঝে দিয়ে দিই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার একটি আলোচনা। এটা একবারে ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখুন, এনসিপি গণ অধিকার বিষয়টি এমন নয়। আমরা মনে করি দেশের মানুষ দীর্ঘদিন ধরে এদেশের তারুণ্যের শক্তিগুলোকে এক জায়গায় দেখতে চায়। এটা দেশের মানুষের চাওয়া, আকাঙ্ক্ষা। দেশের মানুষ মনে করে, জনগণ মনে করে তারুণ্যের এই শক্তিগুলো বিচ্ছিন্ন থাকলে দেশের জনগণ এদের কাছ থেকে ভালো কিছু পাবে না, বা এরাও দেশের কল্যাণে তেমন কোনো অবদান রাখতে পারবে না। দেশের জনগণ এই জন্যই চায় যে তারুণ্যের শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে এক জায়গায় আসুন, ইউনাইটেডলি দেশের কল্যাণে ভূমিকা রাখুন। তারই আলোকে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ যেহেতু একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে উঠে আসা রাজনৈতিক দল, এই দলটি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আজকে বাংলাদেশের অন্যতম একটি জায়গা করে নিয়েছে। তারুণ্য নির্ভর এই দলটি টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে বিস্তৃত। এমন কোনো উপজেলা, জেলা, ইউনিয়ন পাবেন না যেখানে গণ অধিকার পরিষদের কার্যক্রম নেই, সাংগঠনিক কমিটি নেই। তার মানে এত অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে কোনো নজির পাবেন না যে একটা তারুণ্য নির্ভর রাজনৈতিক দল দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তো সেই জায়গা থেকে আমরা 2018 সালে ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দল, তারপরে আজকের এই গণ অভ্যুত্থান।
এই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে নাহিদ, আসিফ, ওই আক্তার, এরা আমাদের হাত ধরে রাজনীতির মাঠে আসছে, আমাদের মাধ্যমে এদের রাজনীতিতে হাতে পড়ি। তো এই দলের অধিকাংশ নেতাই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। যাই হোক, রাজনৈতিক সামগ্রিক প্রেক্ষাপটে তারা এই আন্দোলনের ফ্রন্টলাইন লিডার ছিল, সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। এখন তারা নতুন দল করেছে এনসিপি। এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য, গণ অধিকারের যে লক্ষ্য উদ্দেশ্য খুব একটা পার্থক্য নেই, খুব কাছাকাছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তারুণ্যের এই শক্তিগুলো শুধু গণ অধিকার এনসিপি নয়, এর বাইরেও যে শক্তিগুলো রয়েছে, তারুণ্য নির্ভর যে দলগুলো রয়েছে, এদেরকেও আমরা ইউনাইটেড করতে চাই, একটা জায়গায় নিয়ে আসতে চাই। তো সেই লক্ষ্যে আমাদের এই তারুণ্য নির্ভর দলগুলোর সাথে আলোচনা চলছে, আমরা আলোচনা করছি। আশা করি তারুণ্য নির্ভর এই শক্তিগুলো যদি আমরা একটা জায়গায় আসতে পারি, ইউনাইটেড হতে পারি, তাহলে দেশের জন্য আমরা ভালো ভূমিকা রাখতে পারবো। যেহেতু এই তারুণ্য নির্ভর শক্তিগুলোর আইডল বলতে পারেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক দুটি জনাব নূর। নূরের সেই আহ্বানেই দেশব্যাপী একটা জাগরণ তৈরি হয়েছিল। এটাই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করবে, এমনকি বিএনপি জামাত তারাও স্বীকার করে যে এই কোটা আন্দোলন না হলে আজকের এই গণ অভ্যুত্থান হতো না। সুতরাং এই গণ অভ্যুত্থানের মূল নায়ক যদি বলেন, মূল শক্তি যার মাধ্যমে দেশের তারুণ্য জেগে উঠেছিল, সে কিন্তু বিভিন্ন লোক। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এই আন্দোলন শুরু করে দেশব্যাপী একটা জাগরণ তৈরি করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি আগামীতে তারুণ্য নির্ভর শক্তিগুলো নুরুল হক নূর সহ যারা তারুণ্যের আইডল হিসাবে এখন সামনে আছে, এদের নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে হয়তো নতুন সংগ্রামে ভবিষ্যতে ধাবিত হতে পারি। তো সেই লক্ষ্যে আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন, তারুণ্যের পাশে থাকেন, নতুন শক্তির পাশে থাকেন। কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ধরে তৃতীয় শক্তির জন্য কিন্তু অপেক্ষা করছে। এর আগেও অনেকেই একাধিকবার চেষ্টা করেছে। আজকে যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও 2007 সালে একটা উদ্যোগ নিয়েছিলেন তৃতীয় শক্তি গঠনের, বাট তিনি ব্যর্থ হয়েছিলেন 2007 সালে, 7-8 দিন। এর আগে আরো কয়েকটি রাজনৈতিক দল কিংবা ব্যক্তিও উদ্যোগ নিয়েছিলেন, বাট পারেন নাই। তো যেহেতু আল্লাহর রহমতে এবার একটা সুযোগ তৈরি হয়েছে বিপ্লব পরবর্তী এই সময়ে, সুতরাং আমরা এটাকে কাজ লাগাতে চাই, আমরা এটাকে ধরে রাখতে চাই, জনগণকে কিছু দিতে চাই। তো সেই লক্ষ্যে পরিশেষে গাইবান্ধা যেহেতু একটি নদী ভাঙ্গন মানে কবলিত এলাকা, এই এলাকা অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা। বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের 64 জেলার মধ্যে অবহেলিত এবং বঞ্চিত জেলাগুলোর তালিকা করা হলে আমি মনে করি গাইবান্ধা জেলা সবার উপরে দিকেই থাকবে। বিগত সময়ে যারা এই এলাকায় নেতৃত্বে ছিলেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা মূলত গাইবান্ধার জনগণের জন্য কিছু করেন নাই। গাইবান্ধার জনগণের সাথে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন, জনগণের সাথে এক প্রকারের ধোঁকাবাজি করেছেন। জনগণের ভোটে এমপি হয়েছেন, কিন্তু জনগণের জন্য কাজ না করে জনগণের টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে। এই জন্য আমি গাইবান্ধার জনগণকে বলবো, আগামীতে নেতা বানানোর ক্ষেত্রে আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন। নেতা যদি সৎ না হয় তাহলে এলাকা এগিয়ে যাবে না। এই যে আমার হাতে কিছুক্ষণ আগে আমাদের নেতৃবৃন্দ একটা চিঠি দিলেন, এখানে একটি আপনার বাঁধ হওয়ার কথা। এই বাঁধ একবার চূড়ান্ত লেভেলে রয়েছে, কিন্তু এই বাঁধ এখনো 1 থেকে পাস হয় নাই। কিভাবে পাস হবে বলেন? আপনাদের এলাকার যারা নেতা, এরা তো মাজা ভাঙ্গা নেতা। ঢাকার হেডকোয়ার্টারে গিয়ে নেতারা যদি নিয়মিত করে বিড়ালের মতো কথা বলে হবে না। অন্যান্য অঞ্চলে বরিশাল, সিলেট, চট্টগ্রাম ওই অঞ্চলের নেতারা ঢাকায় এসে সিংহের মতো গর্জন করে, আর আমার উত্তরবঙ্গের নেতারা ঢাকায় গিয়ে বিড়ালের মতো কথা বলে। আনতে পারে না। উত্তরবঙ্গের নেতা নাই এটা আমি বলবো না, এই উত্তরবঙ্গের মাটিতে সবচেয়ে বড় নেতার জন্ম হয়েছে। নাম্বার 1 ব্যক্তিকে বাংলাদেশের প্রেসিডেন্ট, এই রংপুরের মাটিতে প্রেসিডেন্ট পর্যন্ত পেয়েছি, আর কি চাই ভাই? কিন্তু তারপরেও রংপুরের মাটিতে কোনো উন্নয়ন নাই। ঢাকায় আমি যখন রিক্সায় উঠি মাঝে মাঝে দেখি 70-80 বছরের বৃদ্ধ রিক্সা দাঁড়ায়, জিজ্ঞেস করি চাচা বাড়ি কই? বলে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও। রিক্সা চালক পাবেন না ঢাকা শহরে, যার বাড়ি ওই চট্টগ্রাম কিংবা বরিশাল। মানে ওই অঞ্চলের মানুষ ঢাকায় এসে রাজত্ব করে, আর আমার উত্তর অঞ্চলের মানুষ ঢাকায় গিয়ে রিক্সা দাঁড়ায়। দোষ কিন্তু রিক্সা চালকের, দোষ কার? এই অঞ্চলের নেতা। এই অঞ্চলের নেতারা আজকে 2-4টা কলকারখানা করতে পারে নাই, 2-4টা ইন্ডাস্ট্রি করতে পারে নাই। আজকে যদি গাইবান্ধার মাটিতে 2-4টা কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকতো, তাহলে এই গাইবান্ধার মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা হতো। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের খেয়াল থাকবে। গণ অধিকার পরিষদের একজন এমপিও যদি এই গাইবান্ধায় আগামীতে নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ আমরা আপনাদের অঙ্গীকার করছি এই গাইবান্ধায় যে বাঁধের কথা বলা হলো, এই বাঁধ ইনশাআল্লাহ আমরা করব। ইভেন এটা নির্বাচনের পরে নয়, এটা আমি ঢাকায় গিয়ে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এটা 1 থেকে পাস করার জন্য ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ থেকে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর বেসিন ব্যবস্থাপনা
এই তো এইবার ইনশাআল্লাহ আমি ফারুক হাসান, এটি আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন আমাদের ওই ল্যান্ড আপনার ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের, তার সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত কিভাবে এটা একদিকে পাস করা যায় এই প্রকল্পটি, এটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।